প্রণয় টিস্যুতে রক্তমাখা হাত মুছতে মুছতে গার্ডদের উদ্দেশ্যে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, এই আবর্জনাটা কেটে ছোট ছোট পিস করে আমার রিওকে খাইয়ে দাও, আর ওর মাথাটা পার্সেল করে ডিসিপির বাসায় পাঠিয়ে দিও। অ্যান্ড রিমেম্বার, ওর এই মরণের জার্নিটা যেন কাল সকালে খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হয়। এই হট নিউজটা হবে কালকের হেডলাইন উইথ ভিডিও ক্লিপ। গার্ডদের হেড মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ইস বস, বস দুবাইয়ের অর্ডার পাঠিয়ে দিয়েছেন, তারা পেমেন্টও করে দিয়েছেন। সিঙ্গাপুর আর মালয়েশিয়ার অর্ডার কালকে পাঠিয়ে দেবো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে বস। প্রণয় ভ্রু কুঁচকে বলল। কি প্রবলেম? এবার ম্যানেজার ভয়ে ভয়ে কণ্ঠে বলল, কালকে মাল ডেলিভারির কথাটা লিক হয়ে গেছে বস, আর এই বিশ্বাসঘাতকতাটা আমাদের মধ্যেই কেউই করেছে। এই কথা কানে আসতেই সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। প্রণয় বাঁকা হেসে বলল, বুকের পাটা আছে, মানতেই হবে। বুকের পাটা দেখে তাকে পুরস্কৃত করতে মন চাচ্ছে। সবাই আতঙ্কিত চোখে প্রণয়ের দিকে তাকিয়ে আসে। প্রণয় একবার জাবেদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, এটাকে উঠাও। জাবেদ এই সিনটা সহ্য করতে না পেরে এখনো অজ্ঞান হয়ে মাটিতে উল্টে পড়ে আছে। একজন গার্ড এসে তার চোখে মুখে এক বালতি পানি ছুঁড়ে মারল। সাথে সাথেই ধরপড়িয়ে উঠল জাবেদ। বংশের বাতি চেপে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখনো বিয়ে করিনি স্যার, আমাকে মারবেন না। সবাই তার দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে। তার প্রলাপ বোকার মধ্যেই জলদ গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, এখনো সময় আছে, নিজের হার্ট শক্ত করো, নাহলে তোমার বংশের বাতিও বেশি দিন আলো ছড়াতে পারবে না। বলেই বেরিয়ে গেল। জাবেদ আল্লাহকে স্মরণ করে মনে মনে বলল, রিজিক না থাকলে উঠে নিতেন, তবুও এমন বস দিতেন না। রাত 10:35। শিকদার বাড়ির ডাইনিং টেবিলে বড় ছোট সবাই বসে আছে, শুধু প্রণয় আর প্রিয়তা বাদে। 4 গিন্নি খাবার পরিবেশন করছে। পরিবেশ বেশ শান্ত ও গম্ভীর। যেহেতু 3 কর্তা এখানেই আছে, তাই ছোটরাও কেউ কোনো কথা বলছে না, সবাই ভদ্রভাবে খাচ্ছে। কিন্তু সেই সব ভদ্রতার উপর সবাই কথা বলার জন্য মুখ চুলকাচ্ছে। অরণ্য সমুদ্রকে পা দিয়ে ঠেলে দিল। সমুদ্র হাতির মতো বিশাল বড় হা করে খাবার গিলছে। তার এসব ঠেলাঠেলি গায়েই লাগছে না। অরণ্য একবার বিরক্ত চোখে ওর দিকে তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। আর কাকে জ্বালানো যায়। সমুদ্রের পাশেই বসেছে তন্ময়, কিন্তু তন্ময় ওর থেকে অনেকটা দূরে। এখন তন্ময়ের পেছনে লাগলে সবাই ওকেই সাবান ছাড়া ধুয়ে দিবে, সবই তার কপাল। সকলেই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন। এরই মধ্যে খালিদ শিকদারের একটা কথা কানে আসতেই সবাই চোখ বড় বড় করে ফেললো। খাবার গেলা বন্ধ করে তার দিকে তাকালো। বিয়ের বয়স তো তোমার হয়ে গেছে প্রীতম, পড়াশোনা তো অনেক আগেই শেষ করেছো, ব্যবসাও সামলাচ্ছ, বাড়ির দ্বিতীয় সন্তান হিসাবে এখন তোমার পালা। আর তোমার বড় দাদানেরও তো বিয়ে হয়ে গেছে, তাই না? সবাই একযোগে চোখ বড় বড় করে তাকালো প্রীতমের দিকে। প্রীতম নির্বাকভাবে ভাতের লকমা মুখে তুলছে। সে খাবারের প্লেট শেষ করে স্বাভাবিকভাবে তাকালো খালিদ শিকদারের দিকে। সাদমান শিকদার ও সোহেল শিকদার প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতম 3 ভাইয়ের দিকে তাকিয়ে বুঝলো এটা 3 ভাইয়ের বড় কোনো বিজনেস প্রজেক্ট। সে টিস্যুতে হাত মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল, বিয়ের বয়স যেহেতু হয়েছে, বিয়ে নিশ্চয়ই করব, তবে এখন নয়। যখন আমার মনে হবে আমার বিয়ে করার প্রয়োজন, তখনই বিয়ে করব। এখন বিয়ে করার প্রয়োজন বোধ করছি না। খালিদ শিকদার বুঝলেন এই ছেলে সহজ নয়, কিন্তু এই ছেলে যদি এখন বেঁকে বসে তবে ডিলটা লস হবে। তিনি একটু নরম কণ্ঠে বললেন, তোমার যখন ইচ্ছে তখন বিয়ে করলেই তো হবে না বাবা। তুমি তো আর এই বংশের শেষ সন্তান নাও, তোমার পরেও তোমার আরও ভাইয়েরা বাকি আছে। রাজের বিয়ের বয়স হয়েছে, প্রেমেরও পড়াশোনা শেষ, সবাই বিয়ের উপযুক্ত। প্রীতম আগের মতোই বলল। বেশ, তাহলে ওদেরকেই দিন। এই কথা কানে আসতেই প্রীতমের কাশি উঠে গেল। খালিদ শিকদারের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। তিনি কিছুটা কড়াভাবে বললেন, সেটা হয় না, তুমি সবার বড়, এই বংশের দ্বিতীয় সন্তান হিসেবে আগে তোমার বিয়ে হবে। তোমার জন্য একটা ভালো মেয়ে আমরা দেখে রাখছি। মেয়েটা রিসেন্টলি ইউকে থেকে পড়াশোনা শেষ করেছে, তোমার সাথে একদম পারফেক্ট মানাবে, আর মেয়েটা তোমাকে পছন্দও করে। প্রীতম সংক্ষেপে জবাব দিল। তো কি হয়েছে, আমি তো আর করি না। এবার সোয়েব শিকদার বললেন, শোনো বাবা, মেয়েটার বাবার সাথে আমরা কথা বলে রেখেছি, বলতে পারো এক প্রকার কথাই দিয়ে রেখেছি। আর মেয়েটার বাবার সাথে আমাদের অনেক দিনের বিজনেস রিলেশান। এখন তোমার সাথে যদি তার মেয়ের বিয়ে হয়,
আমাদের সম্পর্কটা আরও খানিকটা মজবুত হবে। সবাই বিস্মিত চোখে তাকিয়ে তাদের কথাগুলো গিলছে। প্রীতম এবার আর স্বাভাবিক থাকতে পারল না, কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে জবাব দিল। আমার জীবনটা আপনাদের বিজনেস ডিল বা পার্সোনাল প্রপার্টি নয় যে আপনারা যাকে বলবেন আমি তাকেই বিয়ে করব। আমি একটা কথা এখন এখানেই সবাইকে ক্লিয়ার করে বলতে চাই, আমি আপনাদের কারো পছন্দ করে মেয়েকে বিয়ে করব না। আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। প্রীতমের এমন দুঃসাহসিকতা আর সরল স্বীকারোক্তিতে ডাইনিং টেবিলে যেন বোমা পড়ল। সবাই বিস্মিত নয়নে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রেরণা, পরিণীতা, তীরা, তরি সবার বুকি ভয়ে ধরফর করছে। অরণ্য মনে মনে নেচে উঠল। জিও মেজদা। সাদমান শিকদার এতক্ষণ সবকিছু শান্ত চোখে দেখছিলেন। তিনি এবার কিছুটা অসন্তুষ্ট কণ্ঠে বললেন, বড়দের মুখে মুখে এইভাবে তর্ক করা শিক্ষা দিয়েছি তোমাকে, বেয়াদব ছেলে, আদব কায়দা সব ভুলে গিয়েছো। প্রীতম এবার আরো রেগে গেল, ক্রুদ্ধ কণ্ঠে বলল, সরি, আমি আপনাদের পছন্দ মতো মেয়ে বিয়ে করে আদব কাদের প্রমাণ দিতে পারবো না। বলেই ধপাধপ পা ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। সাদমান শিকদার ও খালিদ শিকদার একে অপরের চোখের দিকে চাইলেন, যার অর্থ বোঝার কারো সাধ্য নেই। তারা তিন ভাই হাত ধুয়ে চলে গেলেন। প্রীতমের বাবা বাসায় নেই, তাই তিনি এসবের কিছুই জানেন না। অনুশ্রী বেগম এবার অসন্তুষ্ট কণ্ঠে অনন্যা বেগমের উদ্দেশ্যে বললেন, সেজো, তোর ছেলেটা একেবারেই বেয়াদ্দপ হয়ে গেছে। বড় চাচাদের মুখের উপর কেউ এভাবে কথা বলে? সিসি, কি আদব কায়দা! অনন্যা বেগম চুপ করে রইলেন, তিনি কিছুই বললেন না। ওনার কাছে ওনার ছেলের মেয়ের খুশি সবার আগে। প্রীতম যাকে পছন্দ করে বিয়ে করবে, তিনি তাকেই সাদরে বৌমা হিসেবে গ্রহণ করবে নিবে। ইনায়া বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। তার পেয়ারে লালের কথা ভীষণ মনে পড়ছে, ভীষণ মিস করছে তার পেয়ারে লালকে। তাই আর মনকে বেশি কষ্ট দিল না। দ্রুত শোয়া থেকে উঠে বসে প্রীতমের নাম্বারে ফোন লাগালো। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। ইনায়া মিষ্টি কণ্ঠে সালাম দিল। প্রীতম দুষ্টু হেসে সালামের উত্তর দিয়ে বলল, কি ব্যাপার, রসগোল্লা খাওয়াতে ফোন দিয়েছে বুঝি? ইনায়া লজ্জা পেয়ে গেল। সে বুঝে পায় না এই লোকটা এত লুচু কিভাবে হলো। সে মিষ্টি কণ্ঠে জবাব দিল, আপনাকে মিস করছি। সত্যি? হুম। তাহলে অপেক্ষা করো, আসছি। এই শুনেন। আর কিছু বলার আগেই ফোন কুটকুট শব্দ করে কেটে গেল। ইনায়া এবার মাইনকার চিপায় ফেসে গেল। এই লোক যদি এত রাতে এখানে এসে বাওয়াল করে আর এসব যদি কেউ দেখে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। সে নিজের কপাল চাপড়ে বলল, নিশ্চয়ই আমাকে শয়তানের লাড়া দিয়েছিল, না হলে এই ব্যাটাকে এসব বলি। হায় আল্লাহ, আমার মানুষটাকে একটু ধৈর্য সহ্য দাও, একটু শান্ত থাকার তৌফিক দাও। এত উত্তেজিত লোক আমি সামলাতে পারবো না। রাত 11টা। আদিব বসে বসে কলেজের অ্যান্সার শিট চেক করছে। চাকরিটা পাওয়ার পর থেকে আজকাল আর নিজেকে একটু সময় দেওয়ার সুযোগ হয় না তার। বাড়ির একমাত্র ছেলে সে, কত দায়িত্ব তার, বিশ্রাম নেওয়ার সময় কই। আদিবের আম্মু আমিনা বেগম 1 ঘন্টা যাবৎ রান্নাঘর থেকে হাঁক দিচ্ছেন, আবু ভাত খেয়ে যাও, তারপরে কাজ করো। কিন্তু সেসব কথা আদিবের কানে পৌঁছাবে তারপর তো সে চশমার কোণা ঠেলে মনোযোগ দিয়ে খাতার মার্ক বসাচ্ছে। আমিনা বেগম এবার বিরক্ত হয়ে খাবার নিয়ে ঘরে চলে এলেন। ছেলের দিকে মায়াভরা নজরে তাকালেন। ওনার ছেলেটা যে কত পরিশ্রম করে তা তিনি ভালোই বুঝতে পারেন। মা হিসেবে কষ্টও পান, কিন্তু কি আর করবেন, বাধা দেওয়ার সামর্থ্য যে নেই একটা মাত্র ছেলে ওনার। সে না করলে আর কে করবে এসব। তিনি খাবারের থালা নিয়ে ছেলের সামনে গিয়ে বসলেন। আদিব খাতা দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে বলল, খাবারটা রেখে যাও আম্মু, পরে খেয়ে নেব। আমিনা বেগম মমতাময়ী চোখে ছেলেকে পরোক্ষ করলেন। তিনি জানেন খাবার রেখে চলে গেলে কখন খাবে তার ঠিক নেই, হয়তো খাবে হয়তো খাবে না। তাই তিনি নিজের হাতে ভাত মেখে 1 লোকমা খাবার ছেলের মুখের সামনে ধরলেন। আদিব একবার মাথা তুলে আম্মুর দিকে তাকালো, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে খাবার মুখে নিয়ে আবারও খাতা দেখতে মনোযোগ দিল। আমিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে মমতাময়ী কণ্ঠে বললেন, এখন আর টিউশনি করানো ছেড়ে দাও বাবা, আর এত পরিশ্রম করতে হবে না, এখন তো চাকরি হয়ে গেছে। আদিব খাবারটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, শুধু একটা চাকরি, ওই সামান্য কত টাকায় এই দুর্গমের বাজারে সংসার চলবে না আম্মু? ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় সব কিছুতে অনেক খরচ। টিউশনি করিয়ে যা পাই
তার সব মিলিয়ে ভালো মতো চলতে পারি। একটা চাকরির উপর ভর করে একটা পরিবার চলে না আম্মু। আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তুমি খেয়েছো আম্মু? আমিনা বেগম ছেলের মুখে ভাত তুলে দিয়ে ছোট করে বললেন। হুম। আব্বুকে ডাক্তার দেখিয়েছিলে? কি বলেছে ডাক্তার? আমিনা বেগমের চোখে পানি চলে এলো। তিনি এই কথাটা ছেলেকে কিভাবে বলবেন? ডাক্তার অপারেশনের কথা বলেছে তাই না আম্মু? কত টাকা লাগবে? থমকে গেল আমিনা বেগম। আদিব বলল, সংকোচ করো না আম্মু, আমি তোমাদের ছেলে। আমাকে অনেক কষ্টে মানুষ করেছো তোমরা। আবার গায়ে চামড়া দিয়ে জুতো বানিয়ে পরালেও তোমাদের ঋণ শোধ হবে না। আর সেখানে তুমি আমাকে কিছুই বলতে চাও না। আমিনা বেগম আঁচল দিয়ে মুখ চেপে কেঁদে উঠলেন। আমি জানি আম্মু, আব্বুর লিভার ট্রান্সফার করতে হবে। এদেশে তার অনেক খরচ, তাই ইন্ডিয়াতে নিয়ে গিয়ে করাতে হবে, তাই না? সর্বমোট কত টাকা লাগবে? আমিনা বেগমের গলা কাঁপছে। তিনি ধরা গলায় বললেন, সর্বনিম্ন 20-25 লক্ষ টাকা। টাকার অঙ্ক কানে আসতেই হাত থেমে গেল আদিবের। কিছুক্ষণ চুপ থেকে আবারও খাতা দেখতে মনোযোগ দিল। তারপর সময় নিয়ে বলল, কবে অপারেশন করাতে হবে কিছু বলেছে? 2 মাস পর। ঠিক আছে, আর যা যা টেস্ট লাগে কাল গিয়ে করিয়ে নিও। আমিনা বেগম মাথা নেড়ে চলে যেতে নিলেন। আদিব পেছন থেকে আম্মুর হাত ধরে ফেলল। তিনি আবারও পেছন ফিরে তাকালেন। আদিব আম্মুর মুখের পানে তাকিয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, টাকা নিয়ে চিন্তা করো না, যখন যা লাগবে বিনা সংকোচে বলবে। মনে রাখবে তোমাদের ছেলে এখনো বেঁচে আছে। আমি থাকতে তোমাদের কোনো অভাব হতে দেব না। আর সেখানে বিনা চিকিৎসায় থাকতে দেওয়া তো প্রশ্নই আসে না। চোখের পানি ছেড়ে দিলেন আমিনা বেগম। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার গর্ব বাবা। আদিব স্বচ্ছ হাসলো। সে তো জীবনে এতটুকুই চায়, তার বাবা মাকে সর্বোচ্চ ভালো রাখতে চায়। আমিনা বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। আদিব আবারও খাতা দেখতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর টুং শব্দে ফোনে একটা মেসেজ এলো। হাসলো আদিব। ফোন হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই তার হাসি মিলিয়ে গেল। বুক কেঁপে উঠল। 1-2 লাইনের মেসেজটা এমন ছিল, এখনো সময় আছে, যদি নিজের ভাইয়ের মতো মরতে না চাও তবে পরীকে ভুলে যাও। এইটুকু মেসেজ পড়তেই হৃৎপিণ্ড থেমে গেল আদিবের। এতগুলো বছর পর ভাইয়ের নামটা দেখতেই আবারও সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়ে গেল। চোখের সামনে 17 বছর আগের কিছু ঝাপসা স্মৃতি ভেসে উঠল। ভাইয়া কোথায় যাচ্ছ? আদিল হেসে ছোট ভাইকে সাইকেলে তুলে দিয়ে বলল। আমিনা বেগম পেছন থেকে বারণ করে বললেন, কোথাও যাবে না দুইজন। কিন্তু তারা দু ভাই আম্মুর কথা শোনার অপেক্ষা করলো না। সাইকেল টেনে চলে গেল। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ। দু ভাই খিলখিল করে হাসছে। অনেকটা জায়গা পেরিয়ে সাইকেলটা একটা বড় মাঠের সামনে যেতেই আচমকা একটা বড় গাড়ি এসে তাদের সাইকেলকে ধাক্কা দেয়। দু ভাই উল্টে পড়ে যায় পাশের মাঠে। তৎক্ষণাৎ গাড়ি থেকে নামে 10 জন কালো মাস্ক পরা বিশাল দেহী লোক এবং এক সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক। কালো পোশাক পরা লোকগুলো আদিবের চোখের সামনেই তার বড় ভাইকে টেনে নিয়ে যায়। 9 বছরের আদিব বাধা দিতে চাইলে একজন তাকে শক্ত করে ধরে আটকে ফেলে। তার চোখের সামনে তার ভাইকে নির্মমভাবে মারতে থাকে। সেদিন সে লোকগুলোর কাছে অনেক কেঁদে আকুতি মিনতি করেছিল, কিন্তু সেই লোকগুলো তার একটা কথাও শোনেনি। তার ভাই চিৎকার করেছিল। আজও কানে বাজে সেই করুণ আর্তনাদ। অনেক মারার পর সেই ভদ্রলোক এগিয়ে যায় তার ভাইয়ের কাছে। জীবিত অবস্থায় তার ভাইয়ের বুক কেটে কলিজা টেনে ছিঁড়ে নেয়। এতটুকু মনে পড়তেই ধরফরে উঠল আদিব। 17 বছর আগের সেই দিনটা আজও স্পষ্ট মনে পড়ে। মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়, ঘুমাতে দেয় না। চোখ মুছে আবার মেসেজটা দেখলো আদিব। অতঃপর তাচ্ছিল্য হেসে নাম্বারটা ব্লক করে দিল। গ্যালারিতে ঢুকে একটা ছবি ওপেন করে চোখের সামনে ধরল। বাদামি চোখের পার্পেল শাড়ি পরিহিতা এক অতি সুন্দরী রমণী। সে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনে বলল, ওরা সব জেনে গেছে পরি, তবে তুমি চিন্তা করো না। তোমার মাস্টার মশাই না মরা পর্যন্ত তোমার হাত ছাড়বে না। এটা বলার অপেক্ষা রাখে না যে আমার অবস্থা আমার ভাইয়ের থেকেও খারাপ হবে। তবে তোমায় হারিয়ে জীবনে বাঁচার চেয়ে তোমার ভালোবেসে মৃত্যুকে আপন করে নেয়াই আমার জন্য পরম সুখের। আমি তো প্রথম দিন থেকেই জানতাম আমাকে মরতে হবে, মৃত্যু আসবে জেনেই তো তোমায় ভালোবেসেছি। তুমি আমার সুখের অসুখ পাখি। এই নিঃস্ব পৃথিবীতে তুমি আমার সব।
আজ বুঝি সেদিন ভাইকে মরতে দেখেছি, কিন্তু আফসোস করতে দেখিনি। না জেনে করা অপরাধের মূল্য তাকে জীবন দিয়ে চুকাতে হয়েছে, কিন্তু আমি তো সেই একই অপরাধ জেনে শুনে করেছি। তোমাকে ভালোবাসার অপরাধে তোমার মাস্টারমশাইয়ের মৃত্যুদণ্ড হবে। ব্যাপারটা আশ্চর্যজনক নয়, তবে যাই হয়ে যাক করি, তুমি শুধু আমার হাত ধরে থেকো। প্রীতম আসবে বলে লাপাত্তা হয়ে গেছে। ইনায়ার অনেকক্ষণ অপেক্ষা করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বেশ অনেকক্ষণ থেকেই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ তার দিকে অপলক চেয়ে আছে। ইনায়া ঘুমের মধ্যে ডিস্টার্ব ফিল করলো। পাশ ফিরে নিজের পাশ বালিশটা জড়িয়ে ধরতে গেলে অনুভব করলো পাশ বালিশটা কেমন বড় আর শক্ত শক্ত লাগছে। সে তার উপর পা তুলে দিলে বালিশটা দু হাতে বুকের সাথে চেপে ধরতে চাচ্ছে, কিন্তু কিছুতেই কমফোর্টেবল ফিল করতে পারছে না। বালিশটা ওর নিজের ডাবল মনে হচ্ছে। সে একটু বিরক্ত হলো। তার এসব চটাচটির মধ্যে একটা ভারী পুরুষালী কণ্ঠ কানে এলো। এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে সিডিউস করার চেষ্টা করো না রসগোল্লা। কন্ট্রোল হারিয়ে রসগোল্লার পুরোটা খেয়ে নিলে সমাজে মুখ দেখাতে পারবো না, তখন আমায় কে বিয়ে করবে শুনি? এমন ভয়ঙ্কর কথা কানে আসতেই তড়াক করে চোখ মেলে তাকালো ইনায়া। অন্ধকার ঘরে পাশে কারো বিশাল কায়া অববয় দেখে ভয়ে চিৎকার দিতে নিলে সঙ্গে সঙ্গেই তার মুখ চেপে ধরল প্রীতম। ধমকে বলল, একদম চুপ। নিজের হবু বাচ্চার বাপকে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়াতে চাও নাকি? প্রীতমের কণ্ঠ চিনতে পেরে শান্ত হলো ইনায়া, কিন্তু মুখ থেকে হাত সরিয়ে নিল না। এবার প্রীতম ইনায়ার দিকে আরেকটু চেপে বসে ফিসফিস করে বলল, আসছে, এখন দাও। ইনায়ার ভ্রু কুঁচকে গেল। মুখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে বিস্মিত কণ্ঠে বলল, কি দেবো? ইনায়ার কথায় প্রীতমের চোখ মুখে দুষ্টুমি খেলে গেল। সে ঝটপট বিছানা থেকে উঠে পড়ল। ইনায়া কিছু বুঝে ওঠার আগেই তাকে কোলে তুলে নিল। ইনায়া চমকে উঠে বলল, এই কি করছেন? আব্বু দেখে ফেলবে, ছাড়ুন। প্রীতম ডন কেয়ার ভাব নিয়ে বলল, হু কেয়ার্স? তোমার বাপকে কে ভয় পায়? বলে ইনায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়িতে বসতে বসতে বলল, ডেকে যখন এনেছো তখন এমনি এমনি তো আর চলে যেতে পারে না মাই ডিয়ার রসগোল্লা। ইনায়া আহাম্মক হয়ে গেল। আমি কখন ডাকলাম আপনাকে? মনে মনে ডেকেছো শুনেছি। ইনায়া প্রীতমের নীল চোখের দিকে তাকিয়ে আশ্চর্যিত কণ্ঠে বলল, আপনি মনও বোঝেন? প্রীতম তার নরম গালে স্লাইড করতে করতে বলল, হার্ট টু হার্ট চুম্বকীয় কানেকশন বেবি। এখন স্পেশাল রসগোল্লা টেস্ট করাও। ইনায়া ভ্রু বাঁকিয়ে সন্দেহ ভরা কণ্ঠে বলল, এই যে সারাদিন রসগোল্লা রসগোল্লা বলে মুখে ফেনা তোলেন, পরে খেয়ে ছেড়ে দেবেন না তো? প্রীতম ইনায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে হাসকিটুনে বলল, তোমার কি মনে হয় তোমাকে একবার খেলেই আমার মন ভরে যাবে? ইউ আর রং মাই ডিয়ার রসগোল্লা। যদি তাই হতো তবে এর প্রতীক শিকদার প্রথম তোমাকে কবেই খেয়ে ছেড়ে দিত, কিন্তু তুমি তো আমার কালোজাদু করেছো, রসগোল্লার প্রতি আসক্ত বানিয়ে ফেলেছো। এখন থেকে রসগোল্লা আমার রোজ চাই। এই রসগোল্লা ছাড়া জীবন ধরে খেলেও আমার মন ভরবে না জান, তাই প্রতিদিন রেখে রেখে একটু একটু করে খাবো। ডায়াবেটিক্স হয়ে উপরে না যাওয়া পর্যন্ত খাবো। তুমি আমার একদিনের নয়, প্রতিদিনের প্রয়োজন, চিরকালের রসগোল্লা। লজ্জায় ইনায়ার গাল লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, ছি, আপনি এত লজ্জা কেন? প্রীতম বাঁকা হাসলো। ইনায়ার মুখটা তুলে ধরে তার গোলাপের পাপড়ির ন্যায় নরম ঠোঁটের দিকে লোভাতুর নয়নে তাকালো। ঠোঁটে স্লাইড করতে করতে নেশাগ্রস্ত কণ্ঠে গাইল, তোর ঠোঁটে ফুল ফোটে, পারে না সামলাতে, বুকে ঢেউ ভাসছে, বুকে ঢেউ আসছে, কেউ ঠিকানা বদলাতে। লজ্জায় চোখ বন্ধ করে নিল ইনায়া। ইনায়াকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে প্রীতম আর নিজেকে সামলে রাখতে পারল না। অধরে অধর মিলিয়ে দিল। রাত 12টা। প্রহেলিকা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। স্লিপলেস ব্লাউজের সঙ্গে পাতলা ফিনফিনে শাড়ি বেশ আকর্ষণীয় ও আবেদনময়ী লাগছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ শাড়ির উপর দিয়ে ফুটে উঠেছে এবং তা যে কোনো পুরুষকে আকর্ষিত করতে সক্ষম। সে চুলে স্ট্রাইনার চালাতে চালাতে মনে মনে বলল, আজ দেখবো ওই মেয়েটার প্রতি ভালোবাসা কতক্ষণ টিকে থাকে। সে চুলগুলো স্টাইল করে ছেড়ে রাখলো। গায়ে পারফিউম দিতে দিতে বলল, আজ তুমি হবে শুধু আমার। তার ভাবনার মাঝেই দরজার করাঘাত পড়ল। প্রহেলিকা কানে দুল পড়তে পড়তে হাঁক দিয়ে বলল, আসো।
দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শিকদার বাড়ির অনেক পুরনো হেল্পিং হ্যান্ড জুলেখা খালা। হাতে তার কেশর দুধের গ্লাস। তিনি প্রহেলিকার কাছে এসে নরম স্বরে বললেন, বড় আপা, আপনার কেশর দুধ আনছি। প্রহেলিকা বসা থেকে উঠে হাত থেকে গ্লাসটা নিতে নিতে বলল, আজ এত দেরি করলে কেন আপা? জানেন তো এইটা ছাড়া আমার রাতে ঘুম আসে না। জুলেখা খালা ফকলা দাঁতে হেসে বললেন, বড় আম্মারে পান সাজিয়ে দিছিলাম আপা। প্রহেলিকা ঢকঢক করে গ্লাসটা খালি করে ফেলল। ছোটবেলা থেকে রোজ রাতে এক গ্লাস কেশর দুধ খাওয়া অভ্যাস প্রহেলিকার। এটা না খেলে তার ঘুম আসে না। জুলেখা বানু আবার বললেন, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে আপা। বড় ভাইজান তো দেখলেই বেহুশ হয়ে যাবেন। জুলেখা খালার কথায় লজ্জা পেল প্রহেলিকা। দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে বলল, কি যে বলেন না আপা। জুলেখা বানু হেসে চলে গেলেন। প্রহেলিকা মনে মনে বলল, আজকে তাই হবে। প্রহেলিকা ঘরের সব লাইট অফ করে বসে রইল। আরও প্রায় 10 মিনিট পর বাসায় ফিরল প্রণয়। ক্লান্ত, সে ভীষণ ক্লান্ত। ঘরে ঢুকেই চারপাশে অন্ধকার দেখে মেজাজ খারাপ হলো। তার সচল মস্তিষ্ক আরও অনেক কিছু আভাস পেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ঘড়িটা খোলার সাথে সাথেই ঘরের ডিম লাইট জ্বলে উঠল, যার নরম আলো আশপাশটা বেশ মোহনীয় লাগছে। ভ্রু কুঁচকালো প্রণয়। সঙ্গে সঙ্গেই অনুভব করলো তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরেছে। প্রণয় বাঁকা হেসে তার হাত ধরে সামনে আনলো। প্রহেলিকাকে আজ বেশ হট লাগছে, কিন্তু প্রণয় 1 সেকেন্ডের জন্য তার শরীরের দিকে তাকালো না। সোজা দৃষ্টিপাত করলো তার চোখের দিকে। তার দৃষ্টি স্থির। প্রহেলিকা প্রণয়ের গলায় স্লাইড করতে করতে বলল, আমাকে কেমন লাগছে বেবি? প্রণয় বাঁকা হাসলো। প্রহেলিকা আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। মুখের কাছে ঝুঁকে গিয়ে বলল, want to be very close to you. Will you accept me as a part of your life? প্রণয় তাকে কোলে তুলতে তুলতে বলল, শিওর, ওয়াই নট। প্রহেলিকা বাঁকা হেসে প্রণয়ের গলা জড়িয়ে ধরলো। মনে মনে বলল, রাতের অন্ধকারে সব ভালোবাসা পালিয়ে যায়। প্রণয় তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। প্রণয়ের গায়ের ম্যানলি পারফিউমের গন্ধটা প্রহেলিকাকে ভীষণভাবে উত্তেজিত করে তুলছে। সে দ্রুত হাতে প্রণয়ের শার্টের বোতাম খুলতে উদ্যত হলো। শুরুর দিক থেকে 4টা বোতাম খুলতেই প্রণয়ের শার্ট থেকে হাত ছুটে বিছানায় পড়ে গেল। প্রহেলিকাকে নিস্তেজ হয়ে পড়ে যেতে দেখে আবারও বাঁকা হাসলো প্রণয়। সে দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। পাশের ড্রয়ার থেকে গ্লোভস বের করে হাতে পরে নিল। আবার প্রহেলিকার পাশে বসে তার ঠোঁটের লিপস্টিক ঢেলে দিল, চোখের কাজল লেপটে দিল, চুল এলোমেলো করে দিল। নিজের পরনের সাদা শার্টটা গা থেকে খুলে ফেলে প্রহেলিকার ঠোঁটে ঘষে দিল। অতঃপর শার্টটা প্রহেলিকার পাশে ছুঁড়ে ফেলল। ড্রেসিং টেবিল থেকে নিজের রেগুলার ইউজ পারফিউম এনে প্রহেলিকার পুরো গায়ে স্প্রে করে দিল। বিছানা কিছুটা এলোমেলো করে দিল। অতঃপর প্রহেলিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অধি চালাকের গলায় ধরে ডার্লিং। বলে উঠে পড়ল সে। ওয়ার্ড্রপ থেকে কফি কালার টি শার্ট বের করে পরে নিল। ওয়ার্ড্রপের পাশের ড্রয়ার খুলে সেখান থেকে বড় একটা উঁচু খাম বের করলো। একই রকম দেখতে আরো 2টো খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জুলেখা বানু ভয়ে ভয়ে 3 তলার মাঝারি ছাদে দাঁড়িয়ে আছেন। প্রণয় তার দিকে 3টা খাম এগিয়ে দিয়ে বলল, জব, এভাবেই মন দিয়ে কাজ করুন, আরও পাবেন। খাম 3টা হাতে পেতেই জুলেখা বানুর চোখ দুটো চকচক করে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, অনেক অনেক ধন্যবাদ বড় ভাইজান। প্রণয় তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তোমার পারিশ্রমিক। তুমি আমার হয়ে কাজ করে যাও, এমন আরও পাবে। তবে যদি কখনো বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো। জুলেখা বানু আটকে উঠলেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা জানিয়ে বললেন, ছি ছি, আপনি কি বললেন বড় ভাইজান? আমি আপনার নুন খেয়েছি, আর এই জুলেখা কারণ নুন খেয়ে বিশ্বাসঘাতকতা করে না। প্রণয় পুনরায় বাঁকা হেসে তার দিকে একটা মেডিসিনের বক্স এগিয়ে দিয়ে বলল, শেষ হওয়ার 10 দিন আগে জানাবেন। জুলেখা বানু বক্সটা নিয়ে বললেন, আচ্ছা ভাইজান। প্রণয় তাকে আরো 500 টাকা এক্সট্রা টিপস দিয়ে নিজের ঘরে চলে গেল। জুলেখা বানুর জন্য আজ ঈদের দিন। প্রতি মাসের 1 তারিখে তিনি পুরো লাল হয়ে যায়। 1 মাসের অতিরিক্ত রোজগার তার পুরো বছরের বেতনের চেয়ে বেশি। প্রণয় নিজের ল্যাপটপ নিয়ে কাউচের উপর বসলো। বড় একটা নিঃশ্বাস ফেলে ল্যাপটপ ওপেন করলো। তার বুকে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হচ্ছে। সে কানাডার স্বনামধন্য BCIT কলেজের ওয়েবসাইট ওপেন করলো।
যেখানে পরিষ্কারভাবে লেখা আছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ। এর মাত্র 2 দিন বাকি। প্রণয়ের হাত অনেক স্পিডে বিট করছে, হাত কাঁপছে তার। সে কাঁপা হাতে ফর্ম ফিল আপ করতে লাগলো। সাবজেক্ট সিস্টেম সব সিলেক্ট করে মার্কশিটের 1 কপি সাবমিট করে দিল, সঙ্গে অ্যাডমিশন ফি ক্লিয়ার করে দিল। সব কনফার্ম করে ডানে ক্লিক করতে প্রণয়ের নিঃশ্বাস আটকে আসে। বুকের ভেতর থাকা প্রাণটা ছটফট করতে শুরু করছে। মন করুণ সুরে মিনতি করে বলল, এটা কিন্তু তোর নিজের মৃত্যুর প্রথম পদক্ষেপ। এখনো সময় আছে, এমন করিস না। তাকে না দেখে তুই একটা দিনও থাকতে পারবি না, বাঁচতে পারবি না, মরে যাবি, শেষ হয়ে যাবি। মস্তিষ্ক মনের বিরোধিতা করে বলল, যা করছিস তাই কর, ওর কথা শুনবি না। ও তোকে স্বার্থপর বানিয়ে দিচ্ছে। ও চায় না তোর রক্তজবা ভালো থাকুক। ও তাকে কাঁদতে দেখলে খুশি হয়। এটাই ঠিক ডিসিশন। প্রণয়ের বুকের বাম পাশটা তীব্র ব্যথায় অবশ হয়ে আসছে। হলহল করে মরণ যন্ত্রণার বিষ ছড়িয়ে পড়ছে হৃৎপিণ্ডে। সে মনের কথা শুনল না, কাপা হাতে ফর্মটা সাবমিট করে দিল। আর সে একদম 100% নিশ্চিত ফর্মটা অ্যাকসেপ্ট হবেই হবে। প্রণয় ল্যাপটপ অফ করে কাউচে মাথা এলিয়ে দিল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়াতে লাগলো তরল স্রোত। কলেজা পুড়ছে। সে এখনই সহ্য করতে পারছে না। তবে সেদিন তো সে মরেই যাবে, কিন্তু এখন এসব ভাবলে চলবে না। সে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে আর পিছু হাঁটবে না। নেক্সট 10 দিনের মধ্যে কলেজের ফার্স্ট মিট লিস্ট পাবলিশড হবে। আর প্রণয় নিশ্চিত সেখানে তার রক্তজবার নাম থাকবেই থাকবে। সে ফোন বের করে প্রিয়তার একটা ছবি ওপেন করলো। চেহারার প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে অপরিসীম মায়া। প্রণয় ঝাপসা চোখে কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে রইল। হঠাৎ তার নজর পড়ল আজকের তারিখের দিকে। সাথে সাথেই প্রণয় হকচকিয়ে গেল। বসে থাকা থেকে এক প্রকার লাফিয়ে উঠল। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 1টা। সে দ্রুত দরজা খুলে ছুটল প্রিয়তার ঘরের দিকে। প্রিয়তা পঞ্চমবারের মতো বমি করে শরীরের সর্বশক্তি হারিয়ে ফেলল। তীব্র গা গুলানো ভাব আর মাথা ঘোরানোর কারণে সে চোখে সরিষা ফুল দেখছে। চোখ মুখের অবস্থা বেহাল। সে এক হাতে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না তার। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তা পেট চেপে ধরে টলতে টলতে বিছানার কাছে আসতেই হঠাৎ তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল। সেকেন্ড পার হওয়ার আগেই সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। 2-1 মিনিট যাওয়ার আগেই পেটে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় চিৎকার দিয়ে কেঁদে উঠল। তীব্র ব্যথার তোপে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রিয়তার। না চাইতেও চিৎকার বেরিয়ে আসছে মুখ দিয়ে। সে ফ্লোরে পড়ে থেকে ছটফট করতে করতে ফুপাতে শুরু করলো। প্রণয় প্রাণ হাতে নিয়ে উন্মাদের মতো ছুটে এলো প্রিয়তার ঘরে। ব্যস্ত হয়ে দরজা ঠেলে ভেতরে পা রাখতেই সামনের দৃশ্য দেখে তার হৃৎপিণ্ড থমকে গেল। যেটা ভয় পেয়েছিল সে, সেটাই সত্যি হয়েছে। প্রণয় উদ্ঘৃণ্য কণ্ঠে ডাকল, জান। প্রণয়ের কণ্ঠ কানে আসতেই প্রিয়তা শব্দ করে কেঁদে উঠল। উঠে বসার শক্তিটুকু নেই তার। সে শুধু ক্রন্দনরত গলায় ডাকল, প্রণয় ভাই। নিজের জানটাকে এভাবে কষ্ট পেতে দেখে প্রণয়ের ভেতরটা জ্বলে উঠল। সে দ্রুত পায়ে এগিয়ে এসে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চোখ মুখে হাত বুলিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে জান? তুই একটু দাঁড়া, আমি এখনই আসছি। বলে সে উঠে যেতে নিলে প্রিয়তা শক্ত করে তার টি শার্টের হাতা আঁকড়ে ধরল। করুণ কণ্ঠে মিনতি করে বলল, প্লিজ যাবেন না প্রণয় ভাই। থমকে গেল প্রণয়। ব্যথাতুর নয়নে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার চোখ মুখের অবস্থা দেখে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সে প্রিয়তাকে টেনে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল, তুই একটু অপেক্ষা কর জান, আমি এক্ষুনি আসছি। প্রিয়তা আরো শক্ত করে প্রণয়ের টি শার্ট আঁকড়ে ধরল। করুণ কণ্ঠে থেমে থেমে বলল, প্লিজ যাবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার কিছু লাগবে না, শুধু আপনি থাকুন। প্রণয়ের ভীষণ কষ্ট হলো। সে নিজের জান পাখিকে বুকের গভীরে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিল। কপালে গাঢ় চুমু খেয়ে বলল, যাচ্ছে না জান, শুধু 5 মিনিট দিয়ে আমায় একটু সহ্য কর। প্রিয়তা অসহায় চোখে চেয়ে রইল। প্রণয় তাকে বসিয়ে ড্রেসিং টেবিল থেকে বড় একটা ক্লেচার এনে এলোমেলো চুলগুলো খপা বেঁধে দিল। আবার কপালে চুমু খেয়ে আদরে কণ্ঠে বলল, জাস্ট 5 মিনিটস জান। প্রিয়তা শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। প্রণয় তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়ে 1 বালতি পানি গরম বসালো। ভালোভাবে ফুটিয়ে হট ওয়াটার ব্যাগে ভরে দ্রুত ছুটে উপরে এলো।
ততক্ষণে প্রিয়তা আবার গা গোলাতে শুরু করেছে। সে চোখ মুখ খিচে পেটের নিচে বালিশ চেপে ধরে উবুর হয়ে শুয়ে কাঁদছে। প্রণয় এসে ওকে সজা করে বসালো, কিন্তু মেয়েটা কিছুতেই স্থির থাকতে পারছে না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পা তুলে বসলো। বালিশ দুটোতে হেলান দিয়ে পরম আদরে প্রিয়তাকে নিজের বুকে টেনে নিল। প্রিয়তাও মাথা এলিয়ে দিল প্রণয়ের কাঁধে। শরীরের যন্ত্রণাটা অনেকটা হলেও প্রিয় পুরুষের স্পর্শ ও গন্ধে মনে শান্তি লাগছে। প্রণয়ের বুকটা কেমন তোলপাড় করছে। সে হট ওয়াটার ব্যাগটা সযত্নে প্রিয়তার তলপেটে চেপে ধরল, একদম ধীরে সাবধানে। প্রিয়তার চুলে বিলি কাটতে কাটতে স্লো ভয়েসে বলল, একটু গরম লাগবে, সহ্য করে নে যান, সব ঠিক হয়ে যাবে। প্রিয়তার ঠোঁট কামড়ে চোখ খিচে অতিরিক্ত চাপ হজম করে নিল। কিছুক্ষণ গরমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে আরাম লাগতে শুরু করলো। ব্যথা ধীরে ধীরে একটু কমে আসছে। প্রণয় চুপচাপ ওর কপালে ঠোঁট ছুঁয়ে শাসনের সুরে বলল, এত ব্যথা করছিল, ডাকিস নি কেন আমায়? আমায় না ডাক, সেজমাকে তো ডাকতে পারিস। আর কত চালাবি আমায় বল? প্রিয়তা চুপচাপ বুকে মুখ গুজে ঘাপটি মেরে পড়ে রইল, কোনো উত্তর করলো না। এখন কিছু বললেই বকবে। প্রণয় ভারী নিঃশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে শুধালো, এখন একটু ভালো লাগছে পাখি? প্রিয়তা আরেকটু বুকের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করলো। প্রণয়ের শরীরের ঘ্রাণ নিতে নিতে ছোট করে বলল, হুম। হাসলো প্রণয়, সতর্ক কণ্ঠে বলল, বেশি নড়িস না, ব্যথা বেড়ে যাবে। প্রিয়তা মৃদু হেসে মনে মনে বলল, বারুক ব্যথা, আপনি আছেন না? আপনার স্পর্শই আমার সকল ব্যথার একমাত্র ঔষধ। আমার সকল অসুখের একমাত্র সুখ কেবল আপনি, শুধুই আপনি। ছোট্ট বিড়াল ছানা কোকো এতক্ষণ গোল গোল চোখে ওদের কর্মকাণ্ডখানা দেখছিল। কি বুঝলো কে জানে। সেও ধীর পায়ে হেঁটে এসে প্রণয়ের ডান অরুর উপরে উঠে শুয়ে পড়ল। কোকোর মাথায় হাত বুলিয়ে হাসলো প্রিয়তা। অতিরিক্ত যন্ত্রণায় আর প্রণয় ভাইয়ের শূন্যতায় ঘুম আসছিল না প্রিয়তার, কিন্তু এখন প্রণয় ভাইয়ের উষ্ণ কোমল স্পর্শ আর যত্নে প্রিয়তার চোখের পাতা ভারী হচ্ছে। একটু একটু করে গভীর তন্দ্রা জেকে বসছে। প্রণয় অনবরত তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আদর পেয়ে দেখতে দেখতে প্রিয়তা আর কোকো ঘুমের দেশে হারিয়ে গেল। একটু শান্তি পেল প্রণয়, কিন্তু ঘুম আসেনি তার চোখে, কারণ সে ভালোই জানে একটু পর আবারও প্রিয়তার অশান্তি শুরু হবে। আর ঠিক তাই হলো। মিনিট 20 পার হতেই প্রিয়তা আবার ছটফটে উঠল। বেশি খারাপ লাগছে জান? প্রিয়তা বড় বড় নিঃশ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু এবার যন্ত্রণাটা এতটাই তীব্র যে সে আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। প্রণয়ের গলা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্রণয়ের নিজেকে ভীষণ অসহায় লাগলো। এই সমস্যাটা জেনেটিক। এটা প্রিয়তার তার আম্মুর কাছ থেকে বংশসূত্রে পেয়েছে। এটার কোনো দাওয়াই নেই। পিরিয়ডের সময় সব মেয়েদেরই কম বেশি ব্যথা হয়, এটা স্বাভাবিক। কিন্তু প্রিয়তার ব্যথাটা এতটাই তীব্র যে পরপর 2টা পেন কিলার না খেলে ব্যথা ছাড়তে চায় না। আর পেন কিলার তো প্রণয় তাকে খেতে দিবে না। প্রিয়তা ছটফট করতে করতে অনুরোধের স্বরে বলল, প্লিজ প্রণয় ভাই, আমাকে একটা পেইন কিলার দিন, না হলে আমি সত্যিই মরে যাব। প্রণয় ওকে আরো শক্ত করে বুকে চেপে ধরে বসে রইল। প্রিয়তা বারবার পেন কিলার চাচ্ছে। প্রণয় আর সইতে না পেরে শান্তভাবে বলল, সবসময় পেন কিলার খেতে নেই, তুই জানিস তো এটা কতটা খারাপ। শরীরের অন্যান্য অঙ্গগুলোর ক্ষতি হয়। প্রিয়তা এসব বুঝতে চাচ্ছে না। গরম পানির সেক এখন ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছে। প্রণয় ওয়াটার ব্যাগটা সরিয়ে নিল। প্রিয়তা এবার অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেছে, আবার বমিও পাচ্ছে। প্রণয় তাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। শাওয়ারের নিচে বসিয়ে দিয়ে মাথায় ধীরে ধীরে পানি ঢালতে লাগলো। প্রায় 5 মিনিট পানি ঢালার পর প্রিয়তাকে আবার এনে বিছানায় বসিয়ে দিল। তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল, তবুও ব্যথা কমছে না। প্রণয় তাকে রেখে উঠে যেতে নিল। প্রিয়তা আবারও আর্তনাদ করে উঠল। অসহায় চোখে চেয়ে বলল, চলে যাচ্ছেন প্রণয় ভাই? প্রণয় দরজার কাছে গিয়ে থেমে গেল। পুনরায় ফিরে এসে প্রিয়তার মায়াভরা মুখের দিকে কিছুক্ষণ তাকালো। স্নেহময় কণ্ঠে বলল, এই যাব আর এই আসবো বলেই চলে গেল। হাজার কষ্টের মাঝেও হেসে ফেলল প্রিয়তা। এত ভালোবাসা কি সে আরো কোথাও পাবে? এত ভালোবাসা কি আর কেউ তাকে বাঁচতে পারবে? কেউ কি পারবে প্রণয় ভাইয়ের
অভাব পূরণ করতে। অনেকে চাইলে হয়তো প্রিয়তার জন্য অনেক কিছু করতে পারবে, কিন্তু প্রিয়তার জন্য প্রণয় ভাই কেউ হতে পারবে না। প্রণয় আবারও কিচেনে এলো। তাড়াহুড়া করে একটা প্যানে সরিষার তেল গরম করতে দিয়ে তাতে 4 কোয়া রসুন থেতো করে দিল। রসুনটা ভালো মতো তেলের সাথে পুড়িয়ে সেটা একটা বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রাখলো 2 থেকে 3 মিনিট। কিছুটা ঠান্ডা হলে সেটা নিয়ে প্রিয়তার কাছে এলো। প্রিয়তা বিছানায় গুটিসুটি হয়ে কাঁদছে। প্রণয় ভাই কাছে থাকলে ব্যথা করে, তবুও ভালো লাগে, কিন্তু প্রণয় ভাই দূরে গেলে নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যেতে চায়। প্রণয় ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাছে এলো। প্রিয়তা তেল দেখে মুখ ছোট করে ফেলল। একটু দূরে সরে প্রথমেই তীব্র আপত্তি জানিয়ে বলল, একদম পায়ে হাত দিবেন না। কিন্তু প্রণয় এসব শোনার বান্দা নয়। প্রিয়তার কথা সে কানেই তুলল না। তার 2 পা টেনে নিজের কাছে নিতে নিতে ব্যঙ্গাত্মক স্বরে বলল, ছোটবেলায় লাথি মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিস, এখন ঢং করা হচ্ছে? মুখটা আরো ছোট করে ফেলল প্রিয়তা। প্রণয় 3টে বালিশ উঁচু করে তাকে শুয়ে দিল। ডান পাশটা নিজের ওরুর উপর তুলে ধীরে ধীরে পায়ের তালুতে তেল মালিশ করতে লাগলো। প্রণয়ের স্পর্শে প্রিয়তার গা কয়েকবার শিউরে উঠল। প্রায় 2 ঘন্টা ধরে প্রণয় পায়ের তালুতে হাতের তালুতে তেল মালিশ করে দিল, পা টিপে দিল, মাথাও টিপে দিল। তাতে ধীরে ধীরে কিছুটা আরাম বোধ করলো প্রিয়তা। পরম শান্তিতে এক সময় ঘুমিয়ে পড়ল। প্রিয়তাকে ঘুমিয়ে পড়তে দেখে প্রণয়ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ হাত পা টিপে উঠে পড়ল। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে ওর পড়ার টেবিলে গিয়ে বসল। 2 মিনিট লাগিয়ে একটা চিরকুট লিখে প্রিয়তার টেবিলের ল্যাম্পের পাশে রাখল। আবার পাশের রমণীর দিকে কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই একটা মুখ তাকিয়ে থাকলে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। এত বছরেও সেই আমরণ তৃষ্ণার এতটুকু কমেনি, বরং তা হয়েছে আরো গভীর থেকে গভীরতর। মৃত্যু ব্যতীত এই তৃষ্ণার কোনো অন্ত নেই। প্রণয় হেসে ঘুমন্ত প্রিয়তার কপালে আলতো চুমু খেল। কোকোর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকেও প্রিয়তার পাশে শুয়ে দিল। আদেশের সুরে বলল, নিজের মায়ের খেয়াল রাখবি। বলে দুজনের গায়ে চাদর টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 8:45। সাদমান শিকদার ড্রয়িং রুমে সোফায় বসে চা পান করতে করতে খবরের কাগজ হাতে নিলেন। এটা ওনার রোজকার অভ্যাস। পাশে ওনার 2 ভাই কিছু একটা নিয়ে আলোচনা করছে। সাদমান শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে কাগজের ফ্রন্ট পেজটা চোখের সামনে মেলে ধরতেই ওনার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। 2 ভ্রুর মধ্যে আপনা আপনি ভাঁজ পড়ল। তিনি কাজের ছেলেকে ডেকে টিভি অন করতে বললেন। ততক্ষণে প্রণয় শুদ্ধ সহ বাড়ির ছেলেরা অফিসের জন্য রেডি হয়ে নিচে নামছে। সাদমান শিকদার বোধহয় একটু উৎকীর্ণ। তিনি মনোযোগী ভঙ্গিতে টিভির দিকে তাকালেন। সেখানে সংবাদ পাঠিকা বলছেন, ব্রেকিং নিউজ। চাঞ্চল্যকর ঘটনা রাজধানীতে। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নির্মমভাবে খুন করে তার কাটা মাথা পাঠানো হয়েছে সরাসরি একজন উপদস্থ পুলিশ কর্মকর্তা ডিসিপি আহসান হাবিবের বাড়ির ঠিকানায়। শুধু তাই নয়, এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশজুড়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্কের পরিবেশ। ঘটনাটি ঘটেছে রাজধানীর উপশহর গোপন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ডিসিপির বাসায় একটি সাধারণ পার্সেল প্যাকেটে মাথাটি পাঠানো হয়। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে কাটা মাথা, সঙ্গে একটি ছোট মেমোরি কার্ড, যার মধ্যে ছিল খুনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ। এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মেহজাবিন খান। জি, আমি এখন গোপন এলাকায় সেই বাড়ির সামনে আছি, যেখানে আজ সকাল 10:30টায় পার্সেলটি পৌঁছায়। ডিসিপির পরিবারের একজন সদস্য পার্সেলটি হাতে নেন। খুলতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। মাথাটি একটি প্যাকেটজাত অবস্থায় ছিল। সঙ্গে ছিল একটি বার্তা, যেখানে লেখা ছিল, এবার পালা তোমার। পুরো ঘটনাটি তদন্ত করেছে সিআইডি বিশেষ টিম। এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে পুলিশের ধারণা এটি একটি পূর্ণ পরিকল্পিত প্রতিহিংসার অংশ। আমরা আরও বিস্তারিত জানাচ্ছি পরবর্তী বুলেটিনে। মেহজাবিন খান, নিউজ 24, ঢাকা। এমন নিউজ কানে আসতেই সবাই সচকিত দৃষ্টিতে টিভির স্ক্রিনের দিকে তাকালো। প্রণয়ের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য বাঁকা হাসি, যা আর কেউ লক্ষ্য না করলেও শুদ্ধ ঠিকই করলো। সে বাঁকা চোখে কিছুক্ষণ প্রণয়কে পর্যবেক্ষণ করলো। অনুশ্রী বেগম আতঙ্কিত কণ্ঠে বললেন, আজকাল মানুষ আর মানুষ নেই, সব অমানুষ হয়ে গেছে।
এমন নির্মমভাবে কেউ কাউকে মারে? তিনি কথা বলতে বলতে আতঙ্কিত হয়ে পড়লেন। ভীতু চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোরা সাবধানে থাকিস। ওরা সবাই আম্মুকে টেনশন নিতে দেখে মুস্কি হাসল। প্রেম অনুশ্রী বেগমের গলা জড়িয়ে ধরে বলল, যার সাথে মায়ের দোয়া থাকে সেই সন্তানের কিছু হয় না। অনুশ্রী বেগম মৃদু হেসে ছোট ছেলের কপালে চুমু খেলেন। এই খুনের ব্যাপারটা কেউ আর তেমন সিরিয়াসলি নিল না, কারণ আজকাল এসব অহরহর হতেই থাকে। এসব তারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলেও ও দুজন ফেলতে পারল না। তারা ঠিক বুঝেছে এসব কাজ কার। প্রীতম ব্যস্ত ভঙ্গিতে অর্থী বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আম্মু, বনুদের তাড়াতাড়ি ডাকো, আমাদের লেট হয়ে যাচ্ছে তো। ওদেরকে ড্রপ করে আমাদের অফিসে যেতে হবে। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। অর্থী বেগম সম্মতি জানিয়ে ছুটলেন মেয়েদের ডাকতে। সাদমান শিকদার প্রণয়ের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কোন অফিসে যাচ্ছ? প্রণয় ভাবসীন ভাবে জবাব দিল, নিচের। সাদমান শিকদার একটু অসন্তুষ্ট কণ্ঠে বললেন, এসকে গ্রুপের প্রতি তো তোমার একটা দায়িত্ব আছে। প্রণয় ফোন টিপতে টিপতে দায়সারা ভাবে জবাব দিল। তো আপনারও আমার প্রতি একটা দায়িত্ব ছিল। অনুশ্রী বেগম দেখলেন এক কথা দু কথায় বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, তাই তিনি বিরক্ত কণ্ঠে বললেন, আহ, ছাড়ুন তো এসব। তিনি প্রণয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সকাল সকাল মাথা গরম করিস না বাবা। সাদমান শিকদার মনে মনে ফুঁসে উঠলেন। তাদের কথার মাঝেই পরিণীতা, প্রেরণা, তীরা, তরি, তন্ময়, অরণ্য, সমুদ্র সবাই চলে এলো। অনুশ্রী বেগম সবাইকে সুরা পড়ে ফু দিয়ে বললেন, সাবধানে যাবি। ওরাও হেসে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। শোয়েব শিকদার উঠে চলে গেলেন। খালিদ শিকদার সাদমান শিকদারের দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বললেন, ভাইজান, পানি কিন্তু মাথার উপর দিয়ে বইছে। শক্ত হাতে হাল ধরেন। পুরো ব্যাপারটা কিন্তু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার কন্ট্রোল হারালে আর সামলাতে পারবেন না। সাদমান শিকদার কিছু একটা ভেবে বাঁকা হেসে বললেন, বাবা বাবা হয় আর ছেলে ছেলেই হয়। ওকে আমি জন্ম দিয়েছি আর ওর প্রাণভোমরা আমার হাতের মুঠোয় বন্দি করে রেখেছি। ও কিছু করতে পারবে না। আমাকে টপকে কিছু করতে চাইলে হাত মুঠো করে ধরবে, ছটফট করতে করতে মরে যাবে। কিন্তু ও তো আমার ছেলে, অতটাও খারাপ বাবা আমি নই। তাই তো ওকে নিজের প্রাণভোমরার কাছে থাকতে দিচ্ছি, দেখতে দিচ্ছি। বিনিময়ে সে আমাদের কাজ দিচ্ছে। এই ডিল যতদিন চলবে ও ততদিন ভালো থাকবে, আর যেদিন কথার অবাধ্য হবে। খালিদ শিকদার চোখে মুখে আগ্রহ নিয়ে বললেন, সেদিন কি করবেন ভাইজান? সাদমান শিকদার বাঁকা হেসে বললেন, সেদিনই দেখবি। সকাল 10টা। প্রিয়তা আলসে দেহে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙল। এখন কিছুটা ঠিক লাগছে। সে ঝিম ধরে কিছুক্ষণ বসে রইল। চোখ বন্ধ করতেই একে একে মনে পড়তে লাগলো কাল রাতের সকল কথা, প্রণয় ভাইয়ের কথা, যত্নগুলোর কথা। প্রণয় ভাইয়ের কথা ভাবতেই প্রিয়তার ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো। প্রণয় ভাইয়ের এমন সেবা যত্ন প্রিয়তার জন্য নতুন নয়, এগুলো প্রিয়তার অভ্যাস। সে পেট চেপে বিছানা থেকে উঠে বসলো। আশেপাশে হাত চেয়ে নিজের ফোনটা খুঁজলো। এদিকে ওদিকে দেখতে দেখতে চোখ পড়ল টেবিল ল্যাম্পের পাশে। সেখানেই ওর ফোনটা পড়ে আছে। সে হাত বাড়িয়ে সেটা তুলতে গিয়ে লক্ষ্য করলো ফোনের নিচে একটা ভাঁজ করা চিরকুট। সে ভ্রু কুঁচকে কৌতূহলী হাতে সেটা তুলে নিল। ফোনটা পাশে রেখে আলতো হাতে কাগজের ভাঁজটা খুলতেই চোখের ভাষা পাল্টে গেল। সেখানে ইংরেজি অক্ষরে গুটি কয়েক লাইন লেখা, প্রিয়তমা, রক্তচাপা। Good morning, my sunshine. I hope your day is as lovely as your smile. And just a few soft reminders from me, okay? Try not to run around too much. Stay away from cold water. It's not good for you. And if you feel any pain, don't just grab a painkiller. Please, wait. Eat your meals on time. Don't skip them. And if the pain gets worse, tell me. I'll be there to gently massage your hands and feet with warm oil, just to make you feel better. এতে প্রণয়। লেখাটা পড়ে হেসে ফেলল প্রিয়তা। ধীর কণ্ঠে বলল, আপনি না থাকলে আমার কি হতো প্রণয় ভাই? সে পেট চেপে বিছানা থেকে উঠল। চিরকুটটা আবার ভাঁজ করে বইয়ের ভেতরে গুজে রাখলো। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এক রাতের ব্যথা, তার সৌন্দর্যের উজ্জ্বলতা
2% কমিয়ে দিয়েছে। সে লম্বা চুলগুলো শুকিয়ে আঁচড়ে বেনি করে নিল। মাথায় ওড়না দিয়ে কোকোকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রহেলিকা ঘুম থেকে উঠে আরও 10 মিনিট আগে উঠে নিজের এলোমেলো অবস্থা দেখে বেশ খুশি হলো। আশেপাশে প্রণয়কে কোথাও দেখতে না পেয়ে ভাবলো প্রণয় হয়তো অফিসে চলে গেছে। পাশে পড়ে থাকা প্রণয়ের শার্টটা দেখে হাতে তুলে নিল। সাথে সাথে মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। বাঁকা হেসে বলল, উফ, এত বুদ্ধি নিয়ে আমি যে কি করব। সে প্রণয়ের রাতে ফেলে রাখা শার্ট প্যান্ট তুলে নিয়ে গায়ে একটা ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা নিজের ব্যালকনিতে বসে নিচের পদ্ম পুকুরের দিকে তাকিয়ে আছে। পুকুরের সবুজ জলে অগণিত লাল পদ্ম পুষ্প খুব সুন্দর মানিয়েছে। ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তা হারিয়ে গেল শৈশবের স্মৃতিতে। প্রিয় আছিস? কারো গলার শব্দে ধ্যান ভেঙে গেল প্রিয়তার। সে সামনে থেকে মনোযোগ সরিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলো প্রহেলিকা দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে গেল ঘরের ভেতর। প্রহেলিকা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সরি বনু, তোকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমার ঘরের ওয়াশরুমে পানি আসছে না, আমি একটু তোর ওয়াশরুমে শাওয়ারটা নিয়ে নেই। প্রহেলিকার অবস্থা দেখে প্রিয়তার পায়ের নিচ থেকে জমি সরে গেল। আবার হৃদয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হলো। প্রহেলিকা একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, কিরে বোন, কিছু বললি না? আসলে অন্যদের ওয়াশরুমের শাওয়ার নিতে যেতে কেমন লাগছে? প্রিয়তার চোখ টলমল করে উঠল। বুকের ভেতর আবার অপ্রিয় যন্ত্রণা আগুন ধরে গেল। সে কাপা কণ্ঠে বলল, ঠিক আছে আপু, তুমি শাওয়ার নাও। প্রহেলিকা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, লক্ষ্মী বোন আমার। বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রহেলিকা যেতেই প্রিয়তার চোখের বাঁধ ভেঙে গেল। প্রহেলিকার এলোমেলো চুল, লেপ্টে যাওয়া লিপস্টিক, এলোমেলো শাড়ি, প্রিয়তার হৃদয় কয়লার মতো জ্বলে উঠল। প্রিয়তা আবার ব্যালকনির দিকে ছুটে গেল। তার চোখে পড়ল সোফার উপর যেখানে প্রিয়তার প্রণয়ের শার্ট ফেলে গেছে। প্রিয়তা কাপা হাতে শার্টটা তুলে নিল। সাদা রঙের শার্টে লাল লিপস্টিকের দাগটা বড্ড দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয়তার সর্বাঙ্গ জ্বলে উঠল। তার নিজের শরীরে আগুন ধরিয়ে দিতে মন চাচ্ছে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে। সে আবার দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিল। এই সব দৃশ্য আবার দরজার আড়ালে কেউ একজন দেখে ফেলল। প্রিয়তা বারান্দার মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। ছি, মেয়ে হিসেবে কতটা বেহায়া হয়ে গেছি আমি। প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি কাল অন্যজনকে ছুঁয়ে আমার কাছে এসেছিলেন প্রণয় ভাই, কেন এসেছিলেন? আমি তো আপনাকে ডাকিনি, তবে কেন এসেছিলেন? আমি মরলে আপনার কিছুই যায় আসবে না। আর সামান্য ব্যথা, আমি মরেও যেতাম না। কেন আপনি অন্য নারীর ছোঁয়া গায়ে মেখে আমার কাছে এসেছিলেন? আপনার স্ত্রীর কাছেই থাকতেন। ভালোবাসি বলে এভাবে অপমান করবেন? আপনি ছাড়া থাকতে পারি না বলে এভাবে যন্ত্রণা দেবেন আমায়? আপনি অনেক খারাপ প্রণয় ভাই, খুব খারাপ আপনি। আপনাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারি না। অতিরিক্ত নড়াচড়া আর কাদার ফলে আবারও ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রকমের ব্যথা চড়ে বসেছে। প্রিয়তার দাঁতে দাঁত পিষে শরীর ও মনের যন্ত্রণা হজম করার চেষ্টা করলো। ছটফট করতে করতে কাতর কণ্ঠে আল্লাহর দরবারে আবেদন জানালো, হে আল্লাহ, আমি এভাবে বাঁচতে চাই না। তুমি তো জানো আমার ভালোবাসায় কোনো খাত ছিল না। আমি কোনো বিবাহিত পুরুষকে ভালোবাসিনি, কিন্তু আমার ভাগ্যে ছিল না সে। তোমার কাছে অনেক করেছেও, আমি মানুষটাকে পাইনি, মানুষটা আমার হয়নি। সে নাকি কাউকে ভালোবেসেছিল, তাকে আপন করেছে। আমার ভালোবাসার পূর্ণতা দাওনি তুমি, তাদের দিয়েছো। তাতে আমি একটু দুঃখিত নই। আমার ভালোবাসার পুরুষ ভালো থাকুক, সুখে থাকুক, এতটুকুই চাই আমি। প্রিয়তা আবারও দু হাতে চোখের জল মুছে বলল, আমি আর এসব সহ্য করতে পারছি না। আল্লাহ প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমার জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। আমার এতটুকু জীবনে হাঁপিয়ে উঠেছি আমি। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতেও পারবো না। ওনার পাশে অন্য কাউকে দেখার শক্তি আর আমার নেই। প্লিজ রং করো আল্লাহ। বিলাপ করতে করতেই অতিরিক্ত ব্যথা সইতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই সেন্স হারিয়ে ফেলল প্রিয়তা। ওভাবে লুটিয়ে পড়ে রইল মেঝের উপর। দুপুর 1টা। সাদমান শিকদার একা বসে আছেন নিজের লাইব্রেরি রুমে। তিনি মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন। এমন সময় দরজায় ঠক ঠক নকের শব্দ হলো। আঙ্কেল আসবো? সাদমান শিকদার মাথা তুলে চাইলেন। সাদাব দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তিনি গম্ভীর কণ্ঠে অনুমতি দিয়ে বললেন, আসো। সাদাব মার্জিত ভঙ্গিতে ধীর পায়ে এগিয়ে এলো। সামনে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, আঙ্কেল
আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। সাদমান শিকদার মুখ তুলে সামনের ছেলেটিকে পরোক্ষ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, বসো। সাদাব ওনার সামনের সোফায় বসে পড়ল। বলো। সাদাব কিছুক্ষণ 60 ঊর্ধ্ব ভদ্রলোকের দিকে তাকিয়ে কোনো ভয় বা ভীতি ছাড়াই বলল, প্রথমে আমি আমার দৃষ্টতার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার মনে হলো এই বিষয়ে আপনাকে বলাটা খুবই জরুরি। এই বিষয়ে আপনার কথাই শেষ কথা। সাদমান শিকদার চশমা ঠেলে সন্দেহভাজন দৃষ্টিতে তাকালেন সাদাবের দিকে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কণ্ঠ গম্ভীর করে রেখেই বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু বিষয়টা কি সেটা তো বলো। সাদাব কয়েক সেকেন্ড চুপ থেকে কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা ভাবে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সাদমান শিকদারের হাত থেমে গেল। তিনি ভ্রু কুঁচকে চাইলেন সামনের ছেলেটার দিকে। ছেলেটার চোখ মুখ বলছে সে বেশ সাহসী ও নিজের সিদ্ধান্তে অনড়। তিনি আরো গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ের প্রস্তাব দিচ্ছ? সাদাব আবার সাহসী কণ্ঠে প্রত্যুত্তর করল, ধরে নিন তাই। সাদমান শিকদার শান্ত ভঙ্গিতে তাকালেন। সাদাব আবারও নমনীয় অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার মনে হয় না আমি আপনার মেয়ের অযোগ্য, আর আমার হাতে আপনার মেয়েকে তুলে দিতে কোনো অসুবিধা হবে। তবুও যদি মনে হয় আমি অযোগ্য, তবে আপনি যেভাবে নিজেকে পরিবর্তন করতে বলবেন সেভাবেই করব। আমি কোনো সম্পর্ক জড়াতে চাই না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সাদমান শিকদার ছেলেটার সাহসিকতায় মুগ্ধ হলেন। বইটা বন্ধ করে শান্ত কণ্ঠে বললেন, বিয়ে যেহেতু করতে চাও তাহলে একা এসেছো কেন? বাবা মাকে সঙ্গে নিয়ে আসো। তোমার বাবা মায়ের অনুমতি ছাড়া তো আর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব না। সাদমান শিকদারের কথায় সাদাবের চোখ মুখ জলজল করে উঠল। সে চোখে হাসল, যদিও সেটা বাইরে থেকে বোঝা গেল না। সাদমান শিকদার আবার গম্ভীর স্বরে বললেন, তা আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও প্রেরণা? সাদাব থমকালো, থেমে বলল, না, আমি আপনার ছোট মেয়ে পরিণীতাকে বিয়ে করতে চাই। সাদমান শিকদার ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করে বললেন, দেখো বাবা, তুমি যথেষ্ট সাহসী ও সৎ। তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি আমার মন মতো জামাই হতে পারো, কিন্তু আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে তো বিয়ে দিতে পারি না। সাদাবের মুখের উজ্জ্বলতা নিভে গেল। সে মাথা নিচু করে নিল। সাদমান শিকদার তার অবস্থা দেখে বললেন, তুমি আমার প্রণয়ের বয়সী, তোমার বিয়ের বয়স হয়েছে। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। সাদাব কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় কণ্ঠে বলল, বিয়ে করলে আমি আপনার মেয়েকেই করব। তার জন্য আমাকে যত বছর অপেক্ষা করতে হয় আমি রাজি আছি। আপনি শুধু একটা কথা দিন, আপনি পরীকে অন্য কাউকে দিবেন না। আপনি আমাকে ওয়াদা করুন, আপনার বড় মেয়ের বিয়ের পরপরই পরীকে আমার হাতে তুলে দিবেন। সাদমান শিকদার প্রশস্ত হেসে সাদাবের কাঁধ চাপড়ে বললেন, তোমার প্রচেষ্টা দেখে মনে হচ্ছে তুমি আমার মেয়েকে সত্যি অনেক পছন্দ করো। তুমি চাইলে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করতে পারতে, কিন্তু তুমি তো তা করনি। তুমি আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছো। আমি ইমপ্রেস। তুমি একজন নামকরা সায়েন্টিস্ট, প্রতিষ্ঠিত, আমার মেয়ের জন্য উপযুক্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার পরীকে তোমার সঙ্গে বিয়ে দেব। আমার বড় মেয়ের বিয়ের পর তুমি তোমার বাবা মাকে নিয়ে এসো। তুমি যদি ততদিন অপেক্ষা করতে পারো তবে পরীকে তোমার সঙ্গে বিয়ে দেব। প্রফুল্ল হলো সাদাবের মন। সে তার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসটাকে নিজের নামে অলিখিতভাবে লিখে নিচ্ছে। সাদমান শিকদার যে এত সহজে রাজি হয়ে যাবেন সেটা সাদাব ভাবতেই পারেনি। সাদাব সাদমান শিকদারের পা ধরে সালাম করে বলল, অনেক ধন্যবাদ আঙ্কেল। সাদমান শিকদার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। সাদাব আবার বলল, আঙ্কেল, আমি এই মাসে ইউকে ফিরে যাব। আমার ছুটি শেষ। আপনার বড় মেয়ের বিয়ের পর আমি বাবা মাকে নিয়ে আসবো। সাদমান শিকদার মৃদু হেসে বললেন, সব ঠিক, তবে আমারও একটা শর্ত আছে। শর্তের কথা কানে আসতে ভ্রু কুঁচকে ফেলল সাদাব। কি শর্ত? সাদমান শিকদার কিছুটা রহস্যময় কণ্ঠে বললেন, আজকে যা কথা হলো তা আনুষ্ঠানিকভাবে বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের মধ্যেই থাকবে। কাউকে বলবে না, এমনকি প্রণয়কেও না। সাদাবের কপালে বড় ভাঁজ পড়ল। সে আশ্চর্য কণ্ঠে বলল, কেন? সাদমান শিকদার বাঁকা হেসে বললেন, প্রশ্ন করো না, শুধু এই যেটা বললাম সেটা মনে রাখো। এই কথা যদি 5 কানে যায় তবে তুমি আর পরীকে পাচ্ছ না। চমকে উঠল সাদাব। আক পিছু না ভেবে দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আজ আমাদের মধ্যে যা কথা হলো তা আমার আর পরের বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত কেউ জানবে না। সাদমান শিকদার হেসে বললেন, গুড বয়। সাদাব খুশি হলো। সে আর কিছু জানতে চায় না, বুঝতেও চায় না।
সে যে কোনো মূল্যেই পরীকে চায়। পরী পাওয়ার পর শিকদার পরিবার কেন এই পুরো দুনিয়ার জাহান্নামে যাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। 5 তারকা হোটেলের একটা বিশাল বহুল ঝলমলে কক্ষ, ঘরের মাঝ বরাবর বিশাল আকৃতির লম্বাটে টেবিল। এটা মূলত একটা অতি আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মিটিং রুম। টেবিলের একটি চেয়ারও ফাঁকা নেই। পুরো টেবিলের চারপাশ জুড়ে বসে আছেন শুটবুট পরিহিত নানান ভিনদেশি লোক। এদের মধ্যে হয়তো 2-1 বাঙালি, বাকি সব নন বেঙ্গলি। বর্তমানে তাদের সকলের দৃষ্টি পতিত আছে টেবিলের মাঝখানে একটি ইলেকট্রনিক ম্যাপে, যেখানে লাল বিন্দু দিয়ে মার্ক করা হয়েছে বিশ্বের প্রধান প্রধান বন্দর, সীমান্ত, ট্রাফিকিং রুট। টেবিলের মাথার দিকে বসে আছে প্রণয় শিকদার। তাদের সামনে বসে আছে মধ্যপ্রাচ্যের স্বনামধন্য অস্ত্র ব্যবসায়ী, আফ্রিকার মানব পাচারের নেটওয়ার্কের শীর্ষ নেতা, রাশিয়ার কুখ্যাত সাইবার ক্রাইম লর্ড। আজ একটি গোপন বৈঠকের জন্য মূলত তারা সকলেই বাংলাদেশে এসেছে। প্রণয় সবার দিকে ঠান্ডা গলায় বলল, আগামী 7 দিনের মধ্যে 5,000 কন্টেনার ইটালি সহ ইউরোপের 10টা কান্ট্রিতে পাঠিয়ে দিতে হবে, আর কাজটা আগামী 7 দিনের মধ্যে করতে হবে। অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। প্রণয়ের পাশে বসা রাশিয়ান ডিলার সব শুনে বলল, বস, এবার যদি চালান ধরা পড়ে আমাদের মিডল ইস্ট ব্রাঞ্চ পুরোপুরি ঝুঁকিতে পড়ে যাবে। প্রণয় তার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার কন্টেনার যেখানে যায় কাস্টমস চোখ বন্ধ করে, সরকারকে পকেটে রাখলে ভয়টা শক হয়ে যায়। অন্য একজন মৃদু গলায় জিজ্ঞেস করল, এই নতুন চালানে কি থাকছে বস? প্রণয় উঠে দাঁড়ালো, বাঁকা হেসে হাত দিয়ে ম্যাপ স্ক্রিনে স্পর্শ করতেই ভেসে উঠল 20টি হাই অ্যান্ড অ্যাসলট রাইফেল, 35 জন নারী পাচার, উচ্চ চাহিদা সম্পূর্ণ লোকেশন অনুযায়ী ভাগ, $5 মিলিয়ন ব্ল্যাক মানি। ক্লিপটাতে রূপান্তরের প্রক্রিয়ায় একজন আফ্রিকান ডিলার ফাইল এগিয়ে দিল, বলল, লিবিয়া রুটটা খুলে দিলে অর্গান ট্রাফিকিংয়ের সব ঝামেলা কমে যাবে। আমাদের সাপ্লাই আছে, কিন্তু ইউরোপে ঢোকার পথ চাই। কিডনি, লিভার, কর্নিয়া সবই যাবে প্রথম শ্রেণীতে। প্রণয় চোখ সরিয়ে ম্যাপ স্ক্রিনে তাকালো। তোমার কাছে যে 11টা কিশোরী ছেলে মেয়ে ছিল, তাদের বয়স ঠিকঠাক? রোগটোক নেই তো? লোকটা প্রফেশনাল ভঙ্গিতে বলল, সব মেডিকেল ক্লিয়ার। 3টে 9 বছর বয়সী, বাকিরা 12 থেকে 14। প্রণয় গম্ভীর মুখে বলল, ওদের অঙ্গ বিক্রি হবে, তাদের না। শুরুটার দাম হয়, আত্মার না। পাঠাও কাল রাতে। ততক্ষণে একজন মধ্যপ্রাচ্যের আগ্নেয়াস্ত্র সাপ্লায়ার নতুন অস্ত্র দেখাতে শুরু করলো। এগুলো বাচ্চাদের জন্য তৈরি, ছোট মেশিন গান, আফ্রিকান চাইল্ড আর্মির জন্য পারফেক্ট। দাম কম, মৃত্যু বেশি। প্রণয় তপ্ত গলায় বলল, মৃত্যু যেখানে পণ্য, সেখানে জীবন বিলাসিতা। দীর্ঘ কথোপকথন শেষে সবাই চুক্তিপত্রে সাইন করে তাদের বসের দিকে এগিয়ে দিল। প্রণয় চুক্তিপত্রে সাইন করতে নিলেই তার ফোন সশব্দে বেজে উঠল। প্রণয় একটু বিরক্ত হয়ে ফোন সামনে ধরতেই ভ্রু কুঁচকে ফেলল। সামনের সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। প্রণয় এদের পাত্তা না দিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে যা বলল তাতে প্রণয়ের চেহারা রক্তশূন্য হয়ে গেল। সে চিৎকার দিয়ে বলল, হোয়াট? আমি এখনই আসছি। বলেই ঝড়ের গতিতে বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে উপেক্ষা করে উন্মাদের ন্যায় ছুটে বেরিয়ে যেতে নিলে জাবেদ ভয়ে ভয়ে রাস্তা আটকে তুতলিয়ে বলল, স্যার সাইন করে যান, নয়তো আপনার কয়েকশো কোটি টাকা লস হয়ে যাবে। প্রণয় রক্তচক্ষু নিয়ে তাকালো জাবেদের দিকে, হাতের গানটা কপালে ঠেকিয়ে বলল, মানি ডাজন্ট মিন শিট টু মি। বলে ছুটে বেরিয়ে গেল। সবাই অবাক নয়নে তাকিয়ে দেখলো তাদের বসের উন্মাদনা। তারা তাদের বসকে এতটা পাগলামি করতে আগে কখনো দেখেনি। কি এমন হলো? 2 ঘন্টার রাস্তা হাই স্পিডে ড্রাইভ করে 20 মিনিটে শিকদার বাড়িতে এসে পৌঁছালো প্রণয়। ছেলেটার অবস্থা পাগল প্রায়। শিকদার বাড়ি পুরো শুনশান। প্রণয় ঝড়ের বেগে 3 তলায় উঠে গেল। ছুটে প্রিয়তার ঘরে গিয়ে দেখলো পরিচালিকা জুলেখা বানু বারান্দার দরজা ধাক্কাচ্ছেন। প্রণয়ের বুক কাঁপন ধরল। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে দরজার পর বেশ কয়েকটা লাথি দিল। এতে দরজা তো খুলল না, বরং ভেঙে গেল। প্রণয় এলোমেলো পা ভেতরে ফেলতেই চমকে উঠল। কলিজাটা মুচড়ে উঠল মুহূর্তেই। প্রিয়তা এখনো একইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রণয় হাঁটু গেড়ে বসে পাগলের মতো ডাকতে লাগলো, এই জান, কথা বল প্লিজ। আমার জান, আমার পাখি। কিন্তু নড়ল না প্রিয়তা।
প্রণয় গালে আলতো চাপড় মেরে ডাকলো, তবুও নড়ল না প্রিয়তা। ভয় পেয়ে গেল প্রণয়। ব্যতিব্যস্ত হাতে তাকে কোলে তুলতেই তার সদেফ রঙা শার্টটা লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। এসব দেখলেও না সে। প্রিয়তাকে কোলে নিয়ে দ্রুত বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে চিৎকার দিয়ে বলল, ফাস্ট ডক্টরকে কল করো। জুলেখা বানু ছুটে চলে গেলেন ড্রয়িং রুমের দিকে। প্রণয় ভয়ার্ত চোখে নিজের প্রাণটাকে দেখল। তার হৃৎপিণ্ড মনে হচ্ছে এখনই লাফিয়ে বেরিয়ে আসবে। সে কম্পনরত হাতে প্রিয়তার পালস চেক করলো। পালস চলছে, তবে অনেক ধীরে। প্রণয় পাশের জগ থেকে পানি নিয়ে চোখ মুখে ছিটিয়ে দিল। গালে হালকা চাপড় মেরে আতঙ্কিত কণ্ঠে ডাকল, আমাকে আর মারিস না পাখি, এবার সত্যি সত্যি মরে যাব। এরপর জ্বালাবি কাকে? কথা বল জান, কথা বল আমার সাথে, বল। বলতে বলতে বুকে জড়িয়ে কেঁদে উঠল প্রণয়। হ্যাঁ জান, শুনছিস? হালকা নড়ে উঠল প্রিয়তা। নিভু নিভু চোখে তাকালো প্রিয় পুরুষের আতঙ্কিত মুখের পানে। প্রিয় পুরুষকে আবার কাছে দেখে অভিমানে বুক ভারী হলো প্রিয়তার। চোখের সামনে ভেসে উঠল প্রহেলিকার এলোমেলো অবস্থা। তীব্র অভিমানে দূরে সরে যেতে চাইল, কিন্তু ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা মুখ ঘুরিয়ে নিল। কথা বলতে চায় না সে এই পুরুষের সাথে। জ্ঞান ফিরেছে দেখে বুকটা শান্ত হলো প্রণয়ের। মুখের দিকে তাকিয়ে বুঝলো তার জান তার উপর অনেক অভিমান করে আছে, কিন্তু এখন এসব ভাবার সময় নাই। জুলেখা বেগম পাশে এসে দাঁড়ালেন। ভয়ে ভয়ে বললেন, ডাক্তারকে বলে দিয়েছি বড় ভাইজান, ডাক্তার আসছে। প্রণয় শুনল। প্রিয়তার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, ওকে চেঞ্জ করতে হেল্প করো। জুলেখা বানু প্রিয়তার দিকে তাকিয়ে ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন, এখানেই করব। প্রণয় প্রিয়তাকে আবার কোলে নিয়ে ওয়াশরুমের দিকে আসলো। ওয়ার্ড্রপ থেকে নতুন জামা বের করে জুলেখা বানুর হাতে দিয়ে বলল, শেষ হলে আমাকে ডাক দেবে। জুলেখা বানু মাথা নেড়ে সম্মতি জানালেন। হাত থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেডশিটের দিকে তাকালো। সেটাও নষ্ট হয়ে গেছে। সে বেডশিট পাল্টে নতুন বেডশিট পেতে দিল। নিজের লাল হয়ে যাওয়া শার্টটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আবার কিছু একটা মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। কপালের শিরা ফুলে ফেপে উঠল। ধপধপে পা ফেলে নিজের ঘরের দিকে গেল। ঘরে ঢুকে চারপাশে খুঁজল প্রহেলিকাকে, কিন্তু কোথাও পেল না। বড় বড় শ্বাস ফেলে আপাতত নিজের বারন্ত রাগটা গিলে নিল। ওয়ার্ড্রপ খুলে আবার একটা সাদা শার্ট বের করে পরে নিল। জুলেখা বানু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ধীর কণ্ঠে বললেন, হয়ে গেছে বড় ভাইজান। প্রণয় ওয়াশরুমে ঢুকে আবার প্রিয়তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। জুলেখা বানুর উদ্দেশ্যে বলল, বাড়ির সব কোথায়? জুলেখা বানু নত কণ্ঠে বললেন, আম্মা জানরা গ্রামের কোথায় জানি দাওয়াত খাইতে গেছেন সেই সকালেই। আর তো বড় আপা ছাড়া বাড়িতে কেউ নেই। প্রণয় সব শুনে আদেশে সুরে বলল, সরিষার তেলে রসুন ভেজে নিয়ে আসো। জুলেখা বানু আচ্ছা ভাইজান বলে চলে গেলেন। প্রণয় নরম চোখে তাকালো নিজের প্রাণটার দিকে। ব্যথায় মলিন হয়ে যাওয়া সুন্দর মুখটার দিকে তাকে তাচ্ছিল্য করে বলল, যার জন্য বিষ খেয়ে বিষ হজম করতে হয়, যাকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রতিনিয়ত পুড়িয়ে মারতে হয়, দিন শেষে তার কাছে অপরাধী। যাকে এক নজর দেখব বলে সবকিছু হাসি মুখে সহ্য করি, সেই বুঝে না আমায়। আমার অভিমান করার জায়গা নেই, কষ্ট দেখানোরও জায়গা নেই। কি করবো আমি এই জীবন নিয়ে? প্রিয়তা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। দু চোখ তার স্রোতচ্ছিন্ন নদী, যা কখনোই শুকায় না। প্রণয় সইতে পারল না প্রিয়তার এই বোবা কান্না। প্রিয়তাকে জোর করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আলতো হাতে নরম গাল মুছিয়ে দিল। প্রিয়তা থাকতে চাইল না প্রণয়ের বুকে। ছটফটিয়ে সরে যেতে চাইলে প্রণয় এক চুলো ছাড় দিল না, আরো শক্ত করে জড়িয়ে ধরে রইল। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে তার প্রাণকে ছুঁয়ে শপথ নিল আজকের হিসাব সে অক্ষরে অক্ষরে নিবে। প্রিয়তা কান্না করে দিয়ে অনেক কষ্টে ভাঙা কণ্ঠে বলল,